আমি নীরবে পাথর হয়ে গেছিলাম সেদিন, যেদিন আমার খোকাকে এই পৃথিবী বিদায় জানানো দেখেছিলাম নিজ চোখে। আমার কাছে ডক্টর ছিল, নার্স ছিল, অ্যাম্বুলেন্স ছিল, পর্যাপ্ত চিকিৎসাও ছিল, কিন্তু তার শেষ নিঃশ্বাসটা ধরে রাখার মতো কোনো অপশান ছিল না। খোকার জন্য খুব শখ করে একটা ঈদে সাদা পাঞ্জাবি কিনেছিলাম, কিন্তু আমি এটা কখনো বুঝতে পারিনি সাদা পাঞ্জাবির বদলে খোকার গায়ে সাদা কাফন জড়িয়ে দাফন করতে হবে। আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা, আর মনে মনে ভাবছিলাম মৃত্যুর কষ্ট বুঝি এমনই হয়। ঠিক সেই মুহূর্তে মনে হয়েছিল পৃথিবীতে আমার মতো হতভাগ্য আর অসহায় মা হয়তো আর দ্বিতীয় নেই। কতটা হৃদয় বিদারক ঘটনা বলতো। ওকার পাঞ্জাবিটা এখনো পড়ে আছে আলমারিতে, খুব সযত্নে সেগুলো গুছিয়ে রেখেছি, কিন্তু তার নতুন জামা আর পরা হলো না। ঈদ আসলেই আমার বাবা আর খোকার কথা খুবই মনে হয়, কারণ এই দুটো মানুষ আমার জীবনের অনেকখানি জায়গা জুড়ে ছিল। তাদের সাথে আর কখনোই দেখা হবে না, এটা কোনো গল্প না, এটা আমার বাস্তব জীবনের ঘটনা। মনে হয় বুকের ভিতরটা বিরাট একটা জায়গা জুড়ে শূন্য রয়ে গেছে, সেটা কোনো কিছু দিয়ে আর পূর্ণ করা সম্ভব না। এই জন্য আমি আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই। যারা আমার ভিডিও দেখেন রেগুলার, যে ধর্মের হন, যেখান থেকে হন, আমার মেয়ের জন্য একটু মন খুলে দোয়া করবেন, যেন আল্লাহকে দীর্ঘায়ু করেন। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে নিলাম। রান্নাঘর নেপে নিলাম, রান্নার জন্য মশলাগুলো সব বেটে নিলাম, আর এখন কিছু সেমাই ছিল সেগুলো ভেজে নিলাম, যেহেতু সামনে ঈদ আসতে চলেছে, আর প্রতিদিন সেমাই বের করে আসলে ভাজা হয়ে আর ওঠে না। তারপরে মাটির কলসিটা ভরতে দিলাম, আর এখন মাংস রান্না করব, সেই জন্য কয়েক টুকরো আলু বড় বড় করে কেটে নিলাম, কারণ আমার এরা মাংসের সাথে আলু খেতে খুবই পছন্দ করে। এই জন্য আমি আলুর পরিমাণটা সবসময় একটু বেশি রাখি। এরপরে উচ্ছে আর আলু কুচে নিলাম। রমজানের সময় তেমন কিছু খাওয়াই হচ্ছে না, যাই রান্না করি না কেন সব কিছুই নষ্ট হচ্ছে। কম কম করে রান্না করছি, তাও হচ্ছে না। আর এইখানে কয়েকটা বেগুনের জন্য বেগুন স্লাইস করে কেটে নিলাম। পরে চলে আসলাম ঘরের ভিতর গোছাতে। ঘরের জানালাটা খুলে দিলাম, আর মনে হলো প্রকৃতির শীতল হাওয়ায় আমার ক্লান্তিটা দূর হয়ে গেল। কাঠের উপরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এরপরে ঘরের মেঝেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব, যেখানে যত ধুলো ময়লা জমেছিল সেগুলো সব। প্রতিদিনের ময়লা যদি একটু সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়, তাহলে ঘর কিন্তু একটু নোংরা কমই হয়। আমার ইরার জন্য একটু বেশি অগোছালো হয়। পরে বাসনগুলো সব ছাই দিয়ে মেজে নিলাম। ছাই দিয়ে মেজে নেওয়ার পরে ধুয়ে এখন ডিটারজেন্ট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে একবারে পানি দিয়ে ধুয়ে সেগুলো রেখে দিলাম, আর তারপরে মাজার জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। ড্রামটার পানি 2-3 দিন বদলানো হয় না, অনেক করে পানি থাকে, তো আজকে পানিগুলো প্রায় শেষ হয়ে গেছে, সেই জন্য সব আমি ফেলে দিচ্ছি, আর ড্রামটার সাথে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এরপরে জায়গাটাও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, যেখানে যা ময়লা ছিল সব কিছু। এরপরে আমি ড্রামটা ভরতে দিয়ে বাসনগুলো মেলতে চলে যাব, ততক্ষণে ড্রামটা ভরা হয়ে যাবে। এখন বাসনগুলো সব এইখানে এসে উপুড় করে দিচ্ছি, যেন পানিটা ভালোভাবে ঝরে যায়। আর রান্নাঘরের দেয়ালের উপরে রান্নার জায়গার বাসনগুলো রেখে দিচ্ছি, যেন রান্নার সময় হাত দিলে সেখানেই পেয়ে যায়। এরপরে রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। কড়াইয়ে গরম পানি বসিয়ে দিলাম, সেই পানিটা নামিয়ে নিলাম। আর এই যে দেখো, এইদিকে পানির কলসিটাও ভরে গেছে। ড্রামে যেহেতু পানি খুবই কম হয়ে গেছে, সেই জন্য অনেকটা সময় লাগছে কলসিটা ভরতে। এইদিকে আমি আলুগুলো লবণ হলুদ ঝাল দিয়ে সব ভেজে তুলে নিচ্ছি। তারপরে সব ধরনের মশলা দিয়ে মাংসটা আমি এখন কষিয়ে নেব ভালোভাবে। আমি রান্নায় রেগুলার মশলা ব্যবহার করি, সেই জন্য আর আলাদা করে কিছু বলা হয় না। মাংসটা কষানো শেষে ঝোল দিয়ে দেব। আমার মা যেহেতু এইখানে নেই, সেজন্য ইরাকে নিয়ে সব কাজ করতে আমার একটু কষ্টকর হয়ে যাচ্ছে, সেই জন্য আমি মাংসটা গ্যাসে বসিয়ে দিলাম। আর এইখানে উচ্ছের তিতুটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নেব, কারণ বাচ্চা যাদের আছে, যারা এক হাতে সামলায়, তারা সবাই জানে
যে বাচ্চা রান্না বান্না ঘর সামলানো কতটা কষ্টকর। ওইদিকে রান্না আমার প্রায় হয়ে এসেছে, আর এখন এই যে হাঁড়ির গায়ে ছাইটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে এইখানে বেগুনের জন্য বেসনের গোলাটা পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি। কয়েকটা বেগুনি আমি ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নেব লাল লাল করে। অল্প তেলে বেগুনি ভাজবো, সেই জন্য একটা একটা করে দিচ্ছি যেন ভালোভাবে ফুলে উঠতে পারে। এরপরে আমি পেঁয়াজ মশলা করে এর ভিতরে ছোলাটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ছোলাটা রান্না হয়ে গেলে ওই একই কড়াই পরিষ্কার করে ধুয়ে এনে সিমাই রান্না করার জন্য সব কিছু দিয়ে দিলাম। তারপরে সিমাইটা ঢেলে দিলাম, ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত জাল করে নিলাম। পরে সিমাই রান্না হয়ে গেল, আর এখন সেটা আমি ভালো করে নামিয়ে নিচ্ছি। এখন আগে থেকে ধুয়ে রাখা চাল হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম যেন ভালোভাবে সেটা ফুটে সিদ্ধ হয়ে যায়। পরে রান্নার সময় যত জিনিস এনেছিলাম সেগুলো সব গুছিয়ে নিলাম, যেগুলো মাজার প্রয়োজন সেগুলো বাইরে বের করে নিলাম। আর এখন এই যে রান্নাঘরে যে ছোট ছোট কাঠ ছিল সেইগুলো সব গুছিয়ে নিয়ে ওই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ এই ছোটো কাঠে অনেকটাই ময়লা ছিল। আর এই কাঠগুলোর জন্য আমি সম্পূর্ণ রান্নাঘরটাও সুন্দর করে নেপতে পারছিলাম না, তাই ভাবলাম ওগুলো আগেই পুড়িয়ে ফেলি। এখানে বাঁশের একটা চুবড়ি নিয়েছি, আর সেই চুবড়ির ভিতরে ছোট ছোট কাঠগুলো সব ভরে নিলাম যেন রান্নার সময় ওর থেকে নিয়ে ব্যবহার করতে পারি, বাইরে ছড়িয়ে ছিটিয়ে না থেকে যেন ময়লা না লেগে যায়। ভাত হতে আর বেশিক্ষণ সময় লাগবে না, ততক্ষণে আমি পুরো রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেখানে যা ধুলো ময়লা ছিল সব কিছু। পরে ভাত রান্না শেষে ভাতগুলো প্রতিদিনের মতো হটপটে ভরে নিতে আসলাম, যেন সন্ধ্যাবেলায় অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ।